ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যেখানে গিয়ে 2014 সালে একটি টেট হয়েছিল। ইভেন তার আগের থেকে আজকে আমরা শুরু করব। 2012 এবং 2014 সালের যে দুটি টেট অনুষ্ঠিত হয়েছিল, সেই টেটে কোন সংস্থা পরীক্ষা নিয়েছিল এবং এই টেটে ঘোটালা হয়েছে কি হয়নি সেটা তো পরের ব্যাপার, কিন্তু এই যে দুটো টেট হয়েছিল সেখান থেকে দুর্নীতির কথাটা যেমন ছত্রে ছত্রে আমরা শুনে এসেছি, আজকে এমন একটা দুর্নীতির অভিযোগ কিন্তু হাইকোর্টে বর্তমানে দ্বিতীয় দফায় আবার হাইকোর্টে কিন্তু জমা পড়লো। অর্থাৎ মামলা হলো তিনজন পিটিশনার কে সামনে রেখে যাদের নামে অভিযোগ তারা 7.5 লক্ষ টাকা ঘুষ দিয়ে প্রাথমিকের চাকরি তারা করছেন। এই মুহূর্তে কিন্তু তারা চাকরিরত, এমনটাই কিন্তু আজকের এই অভিযোগ, এমনটাই কেস ফাইল হয়েছে সম্প্রতি হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে। তো তাহলে কি এক্ষেত্রে কি সত্যি যোগ্য বঞ্চিতরা 8 বছর পর শীত ঘুম থেকে উঠে লড়াই করতে শুরু করলো? বিষয়টা কি তাই? তো চলুন দেখে নিই আসল রহস্যটা কি, উদ্ঘাটন করবো প্রতিটা পক্ষ, যারা পিটিশনার তারা কি করছে এবং যাদের হয়ে মামলা করছে বাদী বিবাদী দুই পক্ষ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টি চলে আসবে সেটা হচ্ছে ডাব্লিউপিএ নাম্বার। দেখুন আমরা এখানে হাইড এই কারণে করতে হচ্ছে কারণ এখানে পার্সোনাল ডিটেলসগুলো রয়েছে এই মামলার ক্ষেত্রে। তো কেস নাম্বারটা বলা খুব ডিফিকাল্ট, কিন্তু 2024 হয়েছে এবং এইটুকু আপনাদের ক্লু দিচ্ছি যে এটা কিন্তু এপ্রিল মাসে মামলাটা দায়ের হয়েছে, দ্বিতীয় দফার মামলা। এই মামলা 2023 খানিকটা প্রথমবার হয়েছিল, দেন সেখান থেকে জাস্টিস অভিজিৎ স্যারের বেঞ্চে এই মামলা হয়, একটু টানাপড়েন চলে, দেন দ্বিতীয় দফায় জাস্টিস রাজশাহী স্যারের কোর্টে কিন্তু এই মামলা কিন্তু দ্বিতীয় দফায় আবার করা হলো। অর্থাৎ যারা পিটিশনার তারা উঠে পড়ে লেগেছে কাদেরকে সামনে রেখে না, ওই যে তিনজন বাবু যারা রয়েছেন, তো তিনজন বাবু যারা চাকরি করছেন ঘুষ দিয়ে, তাদের কাছে সোর্স থেকে তারা খবর পেয়েছেন বা তাদের কাছে হয়তো এভিডেন্স আছে যে তারা এইভাবে মামলাটা করেছে। তো আমরা দেখে নিই যে কী আছে অ্যাকচুয়ালি কেসটায়। তো দ্যাট ইয়োর পিটিশনার স্টেট দ্যাট দ্য পিটিশনার কেম টু নো from the reliable source that some person Mr. X and some person Mr. Y, both of them was not succeed in the teachers eligibility test 2014 for class 1 to 5। অর্থাৎ তাদের কাছে তারা সোর্স মারফত তারা জেনেছে, তাদের সূত্র থেকে তারা জেনেছে যেই মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই তারা 2014 টেট পরীক্ষা বসেইনি। দেন কি লেখা আছে, ইনস্পাইট অফ দ্য that Mr. XYZ, Mr. Z বা মিস জেড ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ টিচার ইন প্রাইমারি স্কুল অ্যাট সামথিং জায়গায় বা স্কুলের নাম এখানে দেওয়া আছে আন্ডার ড্যাশ এরিয়া। অ্যান্ড পরের যে মিস্টার দুজনের ক্ষেত্রে বলা আছে অমুক জায়গায় চাকরি করছে, অ্যান্ড থার্ড পার্সন মিস্টার জেডের ক্ষেত্রে বলা আছে বা মিস জেডের ক্ষেত্রে বলা আছে ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ টিচার ইন দ্য প্রাইমারি স্কুল ড্যাশ এরিয়া। অর্থাৎ সেই এরিয়ায় তিনি চাকরি করছেন। অ্যান্ড বোথ অফ দেম হ্যাভ ওয়ার্কিং ইন দেয়ার রেসপেক্টিভ স্কুল। অর্থাৎ তারা এই কজন কিন্তু তারা স্কুলে বর্তমানে চাকরিরত, অর্থাৎ তারা কিন্তু প্রেজেন্টলি কাজ করছেন। এইটা হচ্ছে তাদের অভিযোগ। দেখি আর কি অভিযোগ তাদের নামে আনা হয়েছে। দ্যাট ইয়ার পিটিশনার স্টেট দ্যাট দ্য পিটিশনার কেম টু নো ফ্রম এ ভেরি রিলায়েবল সোর্স অ্যান্ড কনফিডেন্সিয়াল সোর্স দ্যাট ওয়ান পার্সন সামথিং মিস্টার বা মিস জেড ইনহ্যাবিটেন্ট এক জায়গায় থাকেন, তিনি তার বাসস্থান এক জায়গায়, শি ডিড নট অ্যাপিয়ার ইন দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2014। অর্থাৎ তিনি 2014 পরীক্ষায় বসেননি। স্পাইট অফ দ্যাট শি গট অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল আফটার অফারিং 7.5 লক্ষ টাকা অনলি টু চন্দন মণ্ডল ইনহ্যাবিটেন্ট অফ বাগদা, নর্থ 24 পরগনা। অর্থাৎ আপনারা জানেন যে চন্দন মণ্ডল সে কিন্তু অলরেডি কাস্টাডিতে আছে। তো সে কিন্তু এই উপেনবাবু তিনি বলেছিলেন, সেই রহস্য ফেসবুকে লেখালেখি করেছিলেন, দেন টানাপোড়েন চলে, সে নদিয়ার থেকে কিন্তু এই ভদ্রলোকের কাছে 7.5 লক্ষ টাকা দিয়ে কিন্তু চাকরির অভিযোগ কিন্তু পিটিশনার এনেছেন। এবার আমরা চলে আসবো পয়েন্ট নাম্বার 6-এ। ফর দ্যাট দোজ হু ওয়ার আনসাকসেসফুল ইন টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2014, particularly at least 3 candidates whose name were specified mention in the writ petition। অর্থাৎ যারা এখানে টেট পরীক্ষায় পাসই করেন, অ্যাকচুয়ালি তারা বসেনি, তো এমন 3জন ক্যান্ডিডেটের নাম যেখানে এখানে স্পেসিফাই করা হয়েছে রিট পিটিশনে, দ্য সেইড 3 অ্যাসিস্ট্যান্ট টিচার মাইট be removed from their respective post and or job simultaneously for the petitioner may be appointed as assistant teacher in the said vacant post। অর্থাৎ
তাদেরকে রিমুভ করা হোক, পিটিশনারদের সেই জায়গায় চাকরি দেওয়া হোক। এই পর্যন্ত ঠিক আছে দাদা। অভিযোগ আছে যে 7.5 লক্ষ টাকা দিয়ে ঘুষ টুস দিয়েছে, টেট পরীক্ষা বসেনি, আর দেন তাদেরকে সরিয়ে দেওয়া হোক এবং তাদের যারা পিটিশনার, যারা এই রহস্যটা হাইকোর্টের সামনে তুলে ধরছে তাদেরকে চাকরিটা দেওয়া হোক। এই পর্যন্ত ঠিক ছিল, টুইস্টটা এখান থেকেই। তো কোথাও কি আমার মনে হচ্ছিল যে জাস্টিস রাজশাহী মান্তা মহাশয় যে অর্ডারটা দিয়েছেন তারপরে হয়তো বঞ্চিতরা 8 বছর পরে ঘুম ভেঙে হয়তো কোর্টের দ্বারস্থ হয়েছেন। তো বঞ্চিতরা আশা করি হয়তো সত্যিকারেরই যোগ্য বঞ্চিত। তো এরা কি যোগ্য বঞ্চিত, সেটা আপনাদের এবার টুইস্টে কিন্তু খেলাটা ঘুরবে। এ পর্যন্ত সমস্ত অভিযোগগুলো আমরা দেখে নিলাম কি আছে কি না আছে। এবার আমরা যোগ্য বঞ্চিত কিনা আপনারা বিচার করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন দেখুন কারা মামলা করেছে। তো একটি মামলা যেটা আগেই আরেকবার করা হয়েছিল, সেক্ষেত্রে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার বোর্ডকে একটা ডিরেকশন দেয় যে 3জন পিটিশনার মামলা করেছেন, অ্যাকচুয়ালি 3জন পিটিশনার মামলা করেছেন এবং 3জনকে টার্গেট করেছেন। হয়তো সেই 3জন যাকে টার্গেট করেছে তারা হয়তো এরকম কিছু তাদের সোর্স থেকে তারা দেখিয়েছে যেটা কিনা রিট অ্যাপ্লিকেশনে নেই, হয়তো আলাদা করে সাপ্লিমেন্টারি এভিডেন্স হিসেবে কোর্টে দায়ের করেছে। এবার বিষয়টা হচ্ছে অবশ্যই লেনাদেনা না থাকলে কোর্টে তার মুখের কথা বিশ্বাস করবে না, তো কিছু না কিছু তো অবশ্যই রিলায়েবল সোর্স থেকে তারা দিয়েছে ডকুমেন্ট। সেখানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার এটা অর্ডার করছেন। কী অর্ডার করছেন? তো রিপোর্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন ইন টার্মস অফ দ্য ডিরেকশন কন্টেইন ইন দ্য অর্ডার ডেটেড 24/2/2023 তারিখে পাসড বাই দ্য অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ইন WP নাম্বার সাচ অ্যান্ড সাচ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কী লেখা আছে? ইন টার্মস অফ দ্য ডিরেকশন পাসড বাই দ্য অনারেবল অভিজিৎ গাঙ্গুলি WP এত সামথিং বাগেরা আছে। এখানে আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 1 এতে কী লেখা আছে সেখানে? দ্য কনফিডেন্সিয়াল সেকশন ওয়াজ আস্কড টু প্রোভাইড দ্য ডিজিটাল ডাটা অফ OMR শিট অফ দ্য রিট পিটিশনার্স অফ টেট 2014 এবং টেট 2014 and 12 and 14 and the same were provided। অর্থাৎ 2012 এবং 14 সালে তথ্য তাদেরকে দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে সেই কনফিডেন্সিয়াল সেকশন মধ্যে বাসুরিয়া কোম্পানি তারা দুটোই যেহেতু করেছিল তো তারা দুটোই কিন্তু প্রোভাইড করেছে। দেন চলে আসি অন স্ক্রুটিনি ইট অ্যাপিয়ার্স অফ দ্য ডিজিটাল ডাটা অফ OMR শিট, অর্থাৎ যেটা কম্পিউটার ডিজিটাল ডাটা আকারে রয়ে গেছে, বাকি অরিজিনাল তো পুড়িয়ে ফেলেছে, সেখান থেকে তারা কি দেখছে? এত মিস্টার এক্স, তার রোল নাম্বার এত, মিস্টার ওয়াই, মিস্টার এক্সের ক্ষেত্রে আগে বলি অ্যাপিয়ার্ড ইন টেট 2012, অর্থাৎ মিস্টার এক্স কী করলো? টেট 2012-এ সে পরীক্ষা বসেছিল অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি অ্যান্ড স্কোর 34 পেয়েছে, 150-এর মধ্যে টেটে 34 পেয়েছে। অ্যাট দ্য অবটেন্ড দ্য আদার টু রিট পিটিশনার্স সামথিং লাইক মিস্টার ওয়াই অ্যান্ড মিস্টার YZ, তো টু পিটিশনার ডিড নট অ্যাপিয়ার ইন দ্য টেট 2012, অর্থাৎ এই পরের দুজন পিটিশনার, একজন যেমন মিস্টার এক্স কী করলো? বসেছে এবং তিনি স্কোর করেছে এক্ষেত্রে 50, কিন্তু বাকি দুজন পিটিশনার যারা যোগ্য বঞ্চিতের সময় দাবি করছে তারা কিন্তু দুজনেই 2012 সালে পরীক্ষায় বসেনি। এটা প্রথম পর্বের জিনিস থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে প্রথমজন বসেছিল মিস্টার এক্স, আর এক্সের ওয়াই কিন্তু মানে ওয়াই আর জেড কিন্তু পরীক্ষায় বসেনি 2012-তে। তারপরে দেখি এইখানে হচ্ছে টুইস্ট। ইন টেট 2014 মিস্টার এক্স রোল নাম্বার সাচ অ্যান্ড সাচ ক্যাটাগরি OBCA স্কোর 50 মার্কস, অর্থাৎ মিস্টার এক্স 14 টেটে কত পেয়েছেন? 50 পেয়েছেন আউট অফ 150। আর মিস্টার ওয়াই কত পেয়েছেন? তার রোল নাম্বার সাচ অ্যান্ড সাচ ক্যাটাগরি B স্কোর হচ্ছে 45 মার্কস, অর্থাৎ 45 পেয়েছে। অ্যান্ড মিস্টার জেড বিং রোল নাম্বার তো সাচ অ্যান্ড সাচ ক্যাটাগরি B স্কোর 45, অর্থাৎ 45 পেয়েছে আউট অফ দ্য 150 মার্কস হুইচ হ্যাজ লেস দ্যান দ্য কোয়ালিফাইং মার্কস 82, অর্থাৎ 82 থেকে, যেহেতু তারা প্রত্যেকেই ক্যাটাগরি, তো 82 থেকে তারা প্রত্যেকেই কম নাম্বার পেয়েছে, 82 পাস মার্কস, সেখানে তারা পেয়েছেন একজন 50, একজন 45, একজন 45। earmark for the reserve category candidate in such circumstance they were not allowed to participate in selection process 2016, তারা পরবর্তী ক্ষেত্রে নিয়োগ পদ্ধতিতে বসতে পারেনি। ন্যাচুরালি টেট ফেল করলে কী করে তারা পরবর্তীতে বসবে? তো মোদ্দা কথা, যারা যোগ্য বঞ্চিত হিসাবে চাকরির দাবি জানাচ্ছে তারা টেটের হাফ নাম্বার, মানে টেট পাস করতে গেলে যে নাম্বারটা দেখা তার হাফ নাম্বার পেয়ে বসে আছে। তো এইরকমভাবেও কিন্তু কেস ফাইল হচ্ছে। তো যোগ্য বঞ্চিতদের নিয়ে অনেক সময় অনেক কথা বলি, অ্যাকচুয়ালি অনেক যোগ্য বঞ্চিত থেকে গেছেন এই রিক্রুটমেন্টে, বাট এমনও লোকজন রয়েছে যারা মামলা দায়ের করছেন, টেট তো পাস করেনি এবং চাকরি চাইছেন যে আমাদেরকে চাকরিটা দেওয়া হোক, আমরা এই পেয়েছি। অ্যাকচুয়ালি তারা যেহেতু সোর্সটা এনে দিয়েছে হাইকোর্টের সামনে, তারা টার্গেট করছে, তো তারা চাকরি চাইছে। যাই হোক, আপনার কমেন্ট সেকশনে জানান এই গোটা পর্বের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।